ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা নতুন করে দেশ গঠনের সুযোগ দিয়েছে তাদের জাতি আজীবন স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এর আগে সকালে সেনানিবাসের শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট জন, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে সশস্ত্র বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা নতুন দেশ গঠনের সুযোগ দিয়েছেন তাদের জাতি আজীবন স্মরণ করবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সকালে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিন বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় গার্ড অফ অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিউগলে বাজানো হয় করুণ সুর। রাষ্ট্রপতির পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। বীর শহীদদের স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে এক একজনের মতভেদ থাকলেও কোনো শত্রুতা থাকবে না। 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য। কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না, এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। এর আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনীর বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে গেলেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি। 2014 সাল থেকে আমন্ত্রণই জানানো হয়নি সাবেক এই প্রধানমন্ত্রীকে। খালেদা জিয়াকে উপস্থিত করাতে পেরে নিজেরা গর্বিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 6 বছর পরে জনসম্মুখে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়াকে গণতন্ত্র রক্ষার ও বিজয়ের আন্দোলনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্ট। ঘড়ির কাঁটা তখন 3টা 30। বাসভবন ফিরোজা থেকে হুইল চেয়ারের সাহায্যে গাড়ি পর্যন্ত আসেন বেগম খালেদা জিয়া। মুহুর্মুহুর স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে অভিবাদন জানান আগে থেকেই ফটকের বাইরে অপেক্ষারত উৎসুক জনতা। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে বাসার সামনের সড়কে আগে থেকেই প্রস্তুত ছিল মিলিটারি পুলিশের গাড়ি এবং সিসিউ সম্পন্ন অ্যাম্বুলেন্স সহ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা।
সেনাবাহিনী, পুলিশ আর নিজস্ব নিরাপত্তা বাহিনীর গাড়ির বহরের সাথে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। এ সময় তার সাথে ছিলেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান। বাসা থেকে রওনা করার 10 মিনিটের ব্যবধানে সেনাকুঞ্জে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে 3 বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বেগম খালেদা জিয়ার বসার স্থান ছিল পাশাপাশি। অনুষ্ঠানে উভয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। মোট কথা, সেনাকুঞ্জের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুষ্ঠানে আনতে পেরে গর্বিত বলে বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। অনুষ্ঠান শেষে একই নিরাপত্তা প্রহরায় ফিরোজায় ফেরেন বেগম জিয়া। পরে এ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। সশস্ত্র বাহিনীর এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান সহ 26 জনকে আমন্ত্রণ জানানো হয়। তথ্য অনুযায়ী সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। পরের বছর দাওয়াত পেলেও যাননি তিনি। আর 2014 থেকে আমন্ত্রণই জানানো হয়নি সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেটে সফরের 6 বছর পর আবারও প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন বেগম খালেদা জিয়া। যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু নয়, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ, এইটাই উনার প্রকাশিত। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা এবং শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। টাইম ম্যাগাজিনকে দেয়া ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তার সবই করবে তার নেতৃত্বাধীন কমিশন। এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। নতুন সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের কথা বলেন। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এবং আরও 4 কমিশনার নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সিইসি হিসেবে এএমএম নাসির উদ্দিন ছাড়াও অন্য 4 কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চেষ্টা করবো যত দ্রুত সম্ভব, আমরা রেডি থাকি। তারপরে ইলেকশনের ডেট যখন প্রশ্ন আসবে, যাতে কোনো রাজনৈতিক দলগুলো সব মিলে টিলে যখন একটা সিদ্ধান্ত আসবে, সবাই মিলে সরকার, রাজনৈতিক দল, আমাদের তো চিফ অ্যাডভাইজার সাহেব বারবার বলছেন যে আমি যা করবো আর রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই করবো। আলোচনা করে যদি আমি আমার তরফ থেকে আমরা প্রস্তুত থাকবো, যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেওয়া যায় আমরা নিব ইনশাল্লাহ। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত নয়।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট অনুষ্ঠিত হলেও নারীদের ১০০ আসনেও ভোট করার উপর জোর গুরুত্ব এবং পরামর্শ দিয়েছেন বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের পর এবার পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠক করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে সিনিয়র সাংবাদিকরা তুলে ধরেন তাদের পরামর্শ ও আগামী নির্বাচনী ভাবনা। খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। ওই এলাকার ভোটারদের বঞ্চিত করা। দ্বিতীয় হচ্ছে যে আমি মনে করি যে টাকার খেলা বন্ধ করতে হলে 2014 সালের রকিব কমিশন, 2018 সালের নুরুল হুদা কমিশন এবং 2024 সালের আওয়াল কমিশন, স্পেসিফিক এই তিনটি কমিশনের প্রধানদের সঙ্গে, মূলত প্রধানদের সঙ্গে পণ্যরা আসতে পারে, তাদের কাছ থেকে আপনাদের প্রকৃত তথ্যটা জানা দরকার। স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুই ক্ষেত্রেই গণমাধ্যমের যে প্রবেশাধিকার সেটাকে নিশ্চিত করার জোর দিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকারটাও কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সে একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং আমি মনে করি স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। রোটেট পদ্ধতিতে যে নির্বাচনটি হওয়ার 100 আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে, সেই পদ্ধতিতে সরাসরি 100 আসনে নারী নির্বাচন হবে। আর এরপর কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় স্থানীয় সরকার নির্বাচন, প্রবাসী ও পোস্টাল ভোট সহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রসঙ্গ সহ কথা বলেন নারী আসনের বিষয় নিয়ে। নারীর প্রতিনিধিত্বের কথা বলেছেন, তারপরে নির্বাচন কমিশন সঠিকভাবে সরাসরি ভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্সি থাকে এটা, তারপরে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন থাকে, তারপরে যে স্থানীয় সরকার নির্বাচনটা যেন জাতীয় নির্বাচনের আগে হয়, এই কথাগুলো বলেছেন। প্রবাসীদের ভোটার কথা এবং ওই যে এনআইডির কথা, এগুলো অনেকগুলো কথা, অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন। পরে বিকেল 3টায় নির্বাচনী পর্যবেক্ষকদের সাথে বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন মানুষজন। আগারগাঁ, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। মহাখালীতে রেল লাইনে রিকশা ফেলে অবরোধ করেন চালকরা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নুসরাত শারমিনের রিপোর্ট। নানা নিষেধাজ্ঞার পরও 2003 সাল থেকেই ঢাকার অলিগলি এমনকি প্রধান সড়কগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। যানজট বাড়ানোর পাশাপাশি প্রতিনিয়তই ঘটাচ্ছে দুর্ঘটনা। আর তাই এবার কঠোর নিষেধাজ্ঞা হাইকোর্টের দিয়েছেন 3 দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশনা। এমন নির্দেশনার পর থেকে রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা হলে আক্ষেপ নিয়ে চুরি, ছিনতাই, এমনকি ডাকাতি করার হুমকি তাদের। এখন যদি এই অটো বদ্ধ করিয়া দেয়, দিনে রাইতে যে কিনো আনো আবার চুরি, ছিনতাই, রাজধানী কিন্তু শুরু হয়ে যাবে। আমরা দাবি পূর্ণ না হলে আমরা রাস্তা ছাড়বো না। তবে মহাসড়কে রিকশা নিষিদ্ধ করে আলাদা রোডম্যাপ তৈরি করে দিলে আন্দোলন তুলে নেওয়ার কথাও জানান তারা। আমাদেরকে আপনারা রুট ম্যাপ করে দেন, এই রুটে যাওয়া যাবে না, আমরা এই রুটে যাব না। কেউ দেনা করিয়া কিনছে অটো, কেউ সুদের বলে কিনছে, কেউ সুমতির লোন নিয়ে কিনছে, কিন্তু এরা এই ঋণ কি দিয়ে পরিশোধ করবে? এর কিস্তির টাকা কে দিব? এর থেকে আমাদের মেরে ফেলেন, একবার মেরে ফেলেন, হুট করে বন্ধ না করে দিয়ে। অটো যদি না চলে, গরিবের পেটে যদি লাত্তি পড়ে, এমন হাজার হাজার আবু সাইদ অটো রিক্সাওয়ালা আছে, বুক পেতে দিবে, চুরি যাবে, অটো চলতে হবে, অটো চলবে। এদিকে অটোরিকশা চালকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী, এমনকি রোগীরা। জানান ভোগান্তি কেন্দ্রিক তাদের আক্ষেপের কথা। যে জায়গায় 10 মিনিট লাগে সেই জায়গায় ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। যে কারো যে কোনো সমস্যা হলে মানুষ অবরোধ করে, প্রবলেমে পড়েছে আমরা আমজনতা যারা আছি। প্রত্যেকটা মানুষেরই এখানে
অসুবিধা হচ্ছে। এখন বাসা যাব কিভাবে জানি না, আমি বাসা যেতে পারছি না। স্থায়ীভাবে কোনো সমাধান করা উচিত। তবে আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে পুলিশের পাশাপাশি রাজপথে সরব থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। যেগুলো ইম্পর্টেন্ট গাড়ি সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি, পাবলিক ট্রান্সপোর্ট অফ করে দিচ্ছে, কারণ আমরা তো এই জন্য রাস্তায়। স্টুডেন্টদেরও আসার কোনো রাস্তা নেই, পাবলিক অ্যাম্বুলেন্সও ছাড়তেছে না। হাইকোর্টের দেওয়া নির্দেশনা পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কাজ করছে জানিয়ে বাস্তবায়নে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার আহ্বান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নজমুল হাসানের। সর্বোচ্চ ধৈর্য নিয়ে আমরা এই কাজটা করছি। প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রতিদিন কমপক্ষে 83 সর্বোচ্চ 110টা পয়েন্টে আমাদের এই অভিযানটা চলে। আমি কাজ করছি, বাকিটা হলো সবার সর্বাত্মক সহযোগিতা লাগবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা একেবারেই বন্ধ করে দেওয়া হলে তার আগে অবশ্যই পুনর্বাসন করার দাবি চালকদের। তা না হলে রাজপথে থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের 5টি মামলা ছাড়াও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার পৃথক এসব মামলা বাতিল করেন আদালত। এর মধ্যে 2010 সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা বাতিল করেন বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতের ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রমও বাতিল করেছেন। এসব মামলা ঢাকার 3য় শ্রম আদালতে বিচারাধীন ছিল। আদালত বলেন, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয়, এসব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে। থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা বিনতে শহীদের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, আসামির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন না করা হলে স্বল্প সময়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে রাজাপুর থানায় গ্রেফতার দেখায় সাবেক এই সংসদ সদস্যকে। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 436 জন। একই সঙ্গে এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1214 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়। এই স্লোগানে সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে একটি প্রাইভেট কার ফ্রি পেয়েছেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান। আজমপুর কাঁচাবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে ক্রেতা আনিসুর রহমানের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, ডেপুটি CMO জোহেব আহমেদ, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ইনচার্জ কুদরতি খুদা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 এর আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কিনে গাড়ি ফ্রি পেতে পারেন ক্রেতারা। এছাড়াও আছে লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা। এবারে প্রবাসের খবর। মালয়েশিয়া যুব দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল তারেক রহমানের 60তম জন্মদিন উপলক্ষে বাদ মাগরিব বুকিত বিনতাং বাংলাদেশি মসজিদে তার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মালয়েশিয়া যুব দল। এ সময় যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল ও রাসেল রানা। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা যুবদল নেতা মাকসুদুল আলম কাজল, মালয়েশিয়া যুবদল নেতা ফারুক হোসেন, কুয়ালালামপুর মহানগর যুবদল নেতা মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সহসভাপতি মোহাম্মদ তুহিন শেখ, মোশাররফ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদে খতিবে হাফেজ সাদ্দাম হোসেন। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিশ্বের ৬৬টি দেশের ১,০০০ মুসল্লিকে ওমরা করাবে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এ সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন। সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র থেকে গালফ নিউজ এ তথ্য জানায়। বিস্তারিত তুলে ধরছেন প্রতিনিধি আব্দুল হালিম নিহন। প্রতি বছরই সৌদি আরব সরকারের নিজস্ব অর্থায়নে বেশ কিছু মানুষ হজ ও ওমরা হজ করে থাকেন। তবে এবছর সে সংখ্যা হাজার ছাড়াচ্ছে। বিশ্বের ৬৬টি দেশ থেকে ১,০০০ মুসল্লিকে নিজেদের অর্থায়নে ওমরা করাবে সৌদি আরব। সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মনোনীত সব ওমরা যাত্রীকে ইতিমধ্যে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আহ্বান করা হবে। পাশাপাশি হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন, মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী এবং সৌদি সরকারের অতিথি হিসাবে তারা ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ওমরা পালন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সৌদি আরব সরকারের এই কর্মসূচির প্রধান শেখ আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত ইসলামিক স্কলার, শেখ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ভ্রাতৃত্ব ও সম্পর্ক স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব।